আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আজকের এই ক্লাসটা আমাদের ফাইনাল সিলেবাসের প্রথম ক্লাস। আর এরপর থেকে যে ক্লাসগুলো হবে সবগুলোই ফাইনাল এক্সামের জন্যই। তো আজকে ফাইনাল এক্সামের প্রথম ক্লাস হিসাবে আমরা আজকে করব, সেটা হলো পারফরমেন্স অফ ট্রান্সমিশন লাইন। অর্থাৎ আমাদের যে ট্রান্সমিশন লাইনগুলো আমাদের ইউজ করা হয়, আমরা যে বিভিন্ন ক্রাইটেরিয়া ফলো করে এগুলো সেট আপ করি, সেই সেট আপ লাইনগুলোর যে পারফরমেন্স সেটা অ্যানালাইসিস। আগে তো আমরা লাইনগুলো স্থাপন করছি, এখন সে লাইনগুলো কীভাবে কাজ করে, কতটুকু তাতে লস আসে, এফিসিয়েন্সি কতটুকু পাওয়া যায়, এটা আমরা চেক করবো এবার। তো ফার্স্ট অফ অল ক্লাসিফিকেশানগুলো আমাদের দেখে নিতে হবে। আমাদের এখানে তিন ধরনের ট্রান্সমিশন লাইন আমরা দেখতে পাই সচরাচর। সেটা হলো একটা শর্ট ট্রান্সমিশন লাইন, মিডিয়াম ট্রান্সমিশন লাইন এবং লং ট্রান্সমিশন লাইন। এই তিনটা আমরা একটা লাইনকে শর্ট ট্রান্সমিশন লাইন হিসেবে অধিভুক্ত করব যখন তার ভোল্টেজ লেভেলটা কম্পারেটিভলি লো হবে অন্য ভোল্টেজ লেভেলের তুলনায়, লেস দেন 20 কিলোভোল্ট, এবং লাইনের লেন্থটা হবে নট মোর দেন 50 কিলোমিটার। যদি 50 কিলোমিটারের বেশি না হয় আর ভোল্টেজ 20 কিলোভোল্টের বেশি না হয়, তাহলে লাইনটাকে আমরা শর্ট ট্রান্সমিশন লাইন হিসাবে অভিহিত করতে পারবো। উল্লেখ্য যে তোমাদের এই দুটো প্রপার্টি মনে রাখতে হবে, কারণ এক্সামের ক্ষেত্রে কোশ্চেনে তোমাদের এক্স্যাক্টলি বলে দেওয়া হবে না যে এটা শর্ট ট্রান্সমিশন মেথডে সলভ করবা নাকি মিডিয়াম ট্রান্সমিশন মেথড নাকি লং ট্রান্সমিশন মেথড, যে কোনোভাবে এটা আসতে পারে। তোমাদেরকে লাইনের লেন্থ এবং লাইনের ভোল্টেজ দেওয়া থাকবে, সেটা দেখে তোমাদের বুঝতে হবে যে আসলে এটা শর্ট ট্রান্সমিশন নাকি মিডিয়াম ট্রান্সমিশন নাকি লং ট্রান্সমিশন। আমরা তো পূর্বে অনেকগুলো কোশ্চেন দেখছি, সেখানে হয়তো লাইনের লেন্থ দেওয়া থাকে, বিশেষ করে ট্রান্সমিশন লাইনের যে ক্রস সেকশন এরিয়া সিলেকশনের যে মেথডটা আমরা দেখছিলাম, এই ক্রস সেকশন এরিয়া সিলেকশন মেথডের ওইখানে আমরা দেখছিলাম যে লাইনে কতটুকু পাওয়ার ট্রান্সমিট হয়, কত কিলো ভোল্টে ট্রান্সমিট হয়, লাইনের লেন্থ কতটুক, লাইনের যে ম্যাটেরিয়াল তার রেজিস্টিভিটি কত, ইত্যাদি এগুলোই দেওয়া ছিল। তো পরবর্তী ম্যাথগুলোতেও এইভাবেই দেওয়া থাকবে যে লাইনের লেন্থ, লাইনের ভোল্টেজ, লাইনের পাওয়ার, লাইনের রেজিস্ট্যান্স ইত্যাদি। তো সেখান থেকে আমাদের পলিসিগুলো কিন্তু সিলেক্ট করতে হবে। এবং এরপরে আমরা আসি মিডিয়াম ট্রান্সমিশন লাইনে। এই মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ভোল্টেজটা একটু বেশি থাকবে কম্পারেটিভলি শর্ট ট্রান্সমিশন লাইনের তুলনায়। এই ভোল্টেজটা থাকবে 20 কিলো ভোল্টের বেশি, কিন্তু 100 কিলো ভোল্টের থেকে কম। অর্থাৎ এর রেঞ্জ হবে 20 কিলো ভোল্ট থেকে 100 কিলো ভোল্ট পর্যন্ত। লাইনটার লেন্থ হবে 50 কিলোমিটার থেকে 150 কিলোমিটার পর্যন্ত। মনে রাখতে হবে শর্ট ট্রান্সমিশনের ক্ষেত্রে লাইন লেন্থ 50 কিলোমিটার এবং মিডিয়াম ট্রান্সমিশনের ক্ষেত্রে লাইন লেন্থ 50 টু 150 কিলোমিটার, এটা মনে রাখতে হবে। অ্যান্ড ফার্দার উই আর ডিসকাসিং অ্যাবাউট লং ট্রান্সমিশন লাইন where the voltage level is more than short and medium transmission line which is above of 100 kilovolt, আর লাইনের লেন্থও বেশি হবে, সেটা হলো 150 কিলোমিটার থেকে শুরু উপরে যা পর্যন্ত যায়। ধরেন আপনার লাইনটা 150 কিলোমিটার থেকে নিয়ে 500, 600, 1000 কিলোমিটার যেটাই হোক, এসবই লং ট্রান্সমিশন লাইনের আন্ডারে। ওকে, তো আমরা লাইনের প্রপার্টিসগুলো জানলাম, বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো জানলাম, সিলেকশনের মেথড সম্পর্কে আমরা এখানে জানলাম। এরপর আমাদের যেটা বেসিক কাজ সেটা হলো ভোল্টেজ রেগুলেশন। এখন ভোল্টেজ রেগুলেশনটা বলতে বোঝায় যে আনলোডেড অবস্থায় ভোল্টেজ আমার যেটা ছিল আর লোডেড অবস্থায় আমি ভোল্টেজ যেটা পেলাম, এই দুটো ঠিক কত পার্সেন্ট রেট, এই রেটটাকে বলা হয় ভোল্টেজ রেগুলেশন। এখানে ওই কথাগুলো বিস্তারিত বলা হয়েছে। There is a voltage drop in the line due to the resistance and inductance of the line. আমরা লাইনে জানি একটা রেজিস্টিভিটি থাকে, এই রেজিস্টিভিটি কারণে যে রেজিস্ট্যান্সটা তৈরি হয়, এই রেজিস্ট্যান্সটা সেন্ডিং ইন্ডে যে ভোল্টেজ পাঠানো হয় রিসিভিং ইন্ডে, সেই ভোল্টেজটা আমরা পাই না, কিছু ভোল্টেজ ড্রপ হয়, সেই ড্রপ ভোল্টেজটাকে বলা হয় ভিডি। আর সেন্ডিং ইন্ডের ভোল্টেজটাকে বলা হয় ভিএস, রিসিভিং ইন্ডের ভোল্টেজটাকে বলা হয় ভিআর। এখন ভোল্টেজ রেগুলেশনের আমরা একটা সূত্র জানি, সেটা হলো সেন্ডিং ইন ভোল্টেজ মাইনাস রিসিভিং ইন ভোল্টেজ। অর্থাৎ
ড্রপ ভোল্টেজ, এটা কিন্তু ভোল্টেজটা যে লাইনের ভিতরে ড্রপ হয় সেটা ড্রপ ভোল্টেজ বাই রিসিভিং এন্ডের ভোল্টেজ ইনটু 100। অবশ্যই এটা পার্সেন্ট দেওয়ার কথা ছিল, এটা দেয়নি কেন, যাই হোক ভুলে গেছে হয়তো। তো আমাদের এটা মনে রাখতে হবে, এইটা 2 মার্কের কোশ্চেন হিসাবে খুবই কিন্তু পরীক্ষায় আসে, যে আসলে লাইনের ভোল্টেজ রেগুলেশন কত। এটা একটা শর্ট কোশ্চেন। ওকে, এরপর আমাদের যেটা ক্যালকুলেট করতে হয় অধিকাংশ ক্ষেত্রে ট্রান্সমিশন এফিসিয়েন্সি। আপনি ভোল্টেজটা ক্যালকুলেট করলেন, রেগুলেশনটা দেখলেন খুব কম, 1% বা 2%, বুঝলাম যে অনেক কম। এখন আমাদের দরকার কি ট্রান্সমিশন এফিসিয়েন্সি। এই এফিসিয়েন্সিটা হলো কি, আমরা যে পাওয়ারটা আউটপুটে পাবো, দ্যাট মিন রিসিভিং এন্ডে আমরা যে পাওয়ারটা পাই, বা হলো ইনপুট পাওয়ার, মানে যে পাওয়ারটা আমরা সেন্ড করি। ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে ইনপুট পাওয়ার বলতে বোঝায় সেন্ডিং এন্ডের পাওয়ার, আউটপুট পাওয়ার বলতে বোঝায় রিসিভিং এন্ডের পাওয়ার। রিসিভিং এন্ডের পাওয়ার অর্থ হলো কনজিউমার যেখান থেকে পাওয়ারটা রিসিভ করে। ওকে, আর সেন্ডিং এন্ডের পাওয়ার হলো যেখান থেকে বিভিন্ন জেনারেটরের সাহায্যে পাওয়ারগুলোকে জেনারেট করে ট্রান্সমিশন লাইনে পাঠানো হয়। ওকে, এটা হলো ট্রান্সমিশন লাইন। এই ট্রান্সমিশন লাইনের শুরুর প্রান্তে যে ভোল্টেজটা থাকে এটা হলো রিসিভিং সেন্ডিং এন্ডের ভোল্টেজ, আর যেটা কনজিউমার পয়েন্টের ইন্ডে থাকে সেটা হলো রিসিভিং এন্ডের ভোল্টেজ। তো ট্রান্সমিশন এফিসিয়েন্সি আমরা একটু দেখব, সূত্রটা এখানে ব্রিফলি আলোচনা করা হয়েছে। ট্রান্সমিশন এফিসিয়েন্সি হলো আউটপুট পাওয়ার, দ্যাট মিন রিসিভিং এন্ডের পাওয়ার, বা হলো ইনপুট পাওয়ার সেন্ডিং এন্ডের পাওয়ার। এখন আমরা থ্রি ফেজ লাইনের ক্ষেত্রে আমরা পাওয়ারের কিছু ইকুয়েশন জানি, তার ভিতরে থ্রি ফেজে সবচেয়ে বহুল ব্যবহৃত যে ইকুয়েশন সেটা হলো ভি আর কস থিটা। যদিও এটা সিঙ্গেল ফেজের জন্য বলা হয়েছে, থ্রি ফেজের জন্য √3 VL IL cos থিটা অথবা 3 V phase I phase cos থিটা এভাবে হিসাব করা হয়। সাধারণত আমরা পার ফেজ ইউনিটে ভোল্টেজটা বা পাওয়ারটা ক্যালকুলেট করার পরে আমরা 3 দিয়ে গুণ করি এবং সেটাকে থ্রি ফেজে কনভার্ট করি। অধিকাংশ ক্ষেত্রে আমরা সিঙ্গেল ফেজে পাওয়ারটাকে ক্যালকুলেট করব, এরপর আমরা থ্রি ফেজে সেটাকে কনভার্ট করব। ওকে, তো এটা সিঙ্গেল ফেজ হিসাবে দেওয়া আছে, সেটা হলো VRIR cos থিটা, অর্থাৎ রিসিভিং এন্ডের ভোল্টেজ ইন্টু রিসিভিং এন্ডের কারেন্ট ইন্টু রিসিভিং এন্ডের যে পাওয়ার ফ্যাক্টর সেটা, বা হলো সেন্ডিং এন্ডের ভোল্টেজ কারেন্ট পাওয়ার ফ্যাক্টর। ওকে, তো এখন আমরা কিছু ক্রাইটেরিয়া দেখব। সেই ক্রাইটেরিয়াগুলো আমরা খাতা কলমে দেখলে মনে হয় বেশি ভালো হয়। ওকে, তো এখন আমরা কিছু ক্রাইটেরিয়া দেখব, সেটা হলো ভেক্টর ডায়াগ্রাম। এই ভেক্টর ডায়াগ্রামটা আমরা খাতা কলমে দেখব, এতে আরও বুঝতে বেশি সুবিধা হবে। তো চলো আমরা খাতা কলমে শিফট হয়ে যাই। তো আমরা আমাদের পারফরম্যান্স অফ সিঙ্গেল ফেজ শর্ট ট্রান্সমিশন লাইন, এটার আমরা কিছু প্র্যাকটিক্যালি আমরা এক্সাম্পল দেখবো, যাতে আমাদের বিভিন্ন ইকুয়েশনগুলো প্রমাণ করা যায়। ওকে, তো আমরা শুরু করছি। পারফরম্যান্স অফ শর্ট ট্রান্সমিশন লাইন। ওকে, তো শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমাদের যে সার্কিট ডায়াগ্রাম সেটা হলো এরকম, যে লাইনে একটা রেজিস্ট্যান্স থাকবে এবং লাইনে একটা ইন্ডাকটেন্স থাকবে। রেজিস্ট্যান্সকে বলা হয় RL, ইন্ডাকটেন্সকে বলা হয় XL। এখানে আমাদের একটা থাকবে লোড ইম্পিডেন্স, এটা হলো আমাদের নিউট্রাল। এই প্রান্তে আমরা যে ভোল্টেজটা পাই সেটা হলো VR অথবা VL, লোড ভোল্টেজ অথবা রিসিভিং এন্ডের ভোল্টেজ। আর এখানে আমরা যে ভোল্টেজটা পাই সেটা হলো সাপ্লাই ভোল্টেজ অথবা VS অথবা সেন্ডিং এন্ডের ভোল্টেজ। এই সার্কিট ডায়াগ্রামটাকে যদি আমরা ফেজর ডায়াগ্রামে কনভার্ট করি, তো ফেজর ডায়াগ্রাম আমাদের আসে এরকম, যে আমরা রেফারেন্স একটা লাইন ক্রিয়েট করি, সেটা হলো আমাদের লাইন কারেন্ট I। এখন এখানে কারেন্ট ল্যাগ করে এবং ভোল্টেজ কিছুটা লিড করে, সুতরাং আমরা একটা অ্যাঙ্গেল ধরে নিই যে এই থিটা অফ R, এই অ্যাঙ্গেলে ভোল্টেজটা লিড করে, কারণ এটা হলো রিসিভিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর।
এখন আমরা জানি যে কারেন্টের সাথে আমাদের এই যে আরএল পোর্শনের যে লসটা, রেজিস্টিভ লস, সেই লসটা কিন্তু কারেন্টের সাথে রিলেটেড, অর্থাৎ কারেন্ট যে অ্যাঙ্গেলে থাকবে আমাদের এই লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রস যে লসটাও সেই অ্যাঙ্গেলেই থাকবে। তো যেহেতু আমাদের কারেন্টটা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, তো আমরা 0 ডিগ্রি অ্যাঙ্গেলেই এই লসটা এখানে পাবো। তো আমরা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে লসটা এখানে পেয়ে গেলাম। এখন একটা ব্যাপার হলো যে লস তো শুধু আমাদের আর এল এর একটা পোর্শনে শুধু থাকবে না, এখানে আমাদের আরো একটা লস থাকে, সেটা হলো ইন্ডাকটেন্স লস অথবা এক্সএল এর ভিতরে যে কারেন্টটা লস হয় সেটা। তো এক্সএল এর লসটা থাকে ঠিক যে অ্যাঙ্গেলে কারেন্ট লস হয়, অর্থাৎ রেজিস্ট্রিভ লোডটা যে অ্যাঙ্গেলে কাজ করে ঠিক তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইন্ডাকটিভ লোডটা কাজ করে। সবসময় লাইনে ইন্ডাকটিভ লসটা বেশি হয়, কারণ লাইনে রেজিস্ট্যান্সের ভ্যালু খুবই কম হয়, লাইনে ইন্ডাকটেন্সের ভ্যালু অনেক বেশি হয়। আমরা পরে আরো ম্যাথ করবো, সেখানে দেখবো যে রেজিস্ট্যান্সের ভ্যালু এরকম দেওয়া আছে হয়তো 4 ওহম, সেখানে ইন্ডাকটেন্সের ভ্যালু আছে হয়তো বা 20 ওহম এরকম। অতএব এই রেজিস্ট্যান্সের থেকে ইন্ডাকটেন্সের ভ্যালুটা একটু বেশি, সুতরাং এখানে আমার লাইনটা একটু বড় পাবো যেহেতু কারেন্ট আমাদের সেম। এটাকে আমরা নাম দিলাম আই এক্সএল। এখন একটা মজার ব্যাপার হলো, যদি আমরা এই লাইন দুটোকে আমরা কানেক্ট করি তাহলে আমরা এখানে যে অ্যাঙ্গেলটা পাবো, এই পুরোটা সমেত যে অ্যাঙ্গেলটা পাবো সেটা হলো আই অফ এস, অর্থাৎ সেন্ডিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর। এখন আমরা যদি লাইনটা একটু ডট ডট সাইন দিয়ে যদি একটু সেট করে রাখি, তো এখান থেকে আমাদের কিছু ইকুয়েশন কিন্তু প্রমাণ করা যায়। এখানে আমরা নাম দিয়ে দিই, এখানে পজিশনটার নাম দিলাম ডি, এটা হলো লাইন অফ কারেন্ট আই, এখানে হলো এ বি সি ডি। ওকে, তো এখানে আমাদের একটু বিষয় দেখতে হবে যে সেটা হলো সবসময় লসটা কিন্তু সেম পজিশনে থাকে না, লসটা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের হয়। তার উপর ডিপেন্ড করে ইউনিভার্সালি কিছু ইকুয়েশন আমাদের প্রমাণ করা হয়েছে। ইউনিভার্সাল ইকুয়েশনগুলো যদি আমাদের দেখা থাকে তাহলে আমরা ম্যাথের বিভিন্ন প্রবলেম ইজিলি সলভ করতে পারবো। তো আমরা ইউনিভার্সাল ইকুয়েশনগুলোতে শিফট করি, চিত্র থেকে আমরা চিন্তা করি। আমরা পিথাগোরাসের ইকুয়েশন থেকে পাই পিথাগোরাসের ইকুয়েশন থেকে আমরা কি পাই যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে যদি আমরা দেখি তাহলে আমরা কি পাই, ও সি স্কোয়ার ইজ ইকুয়াল ও ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার। ওকে, এই যে ও সি অতিভুজ এটা সমান হলো এই যে ভূমি ও ডি স্কোয়ার প্লাস সি ডি এটা হলো লম্ব। তো এই পোর্শনটাকে আমরা একটু মাল্টিপল সেগমেন্টে ভাগ করতে পারি, সেটা হলো এই যে কানেক্টিং যে লাইন, এই লাইনটা হলে আমাদের কি ইন্ডিকেট করে, এই কানেক্টিং লাইনটা যেহেতু সাপ্লাই ফেজের পাওয়ার ফ্যাক্টর, সুতরাং এটা সাপ্লাই লাইনের ভোল্টেজ। আর যেহেতু এই মাঝখানে ও এ এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা হয় সেটা হলো ফায়ার, অতএব এটা হলো আমাদের লোডের, অতএব রিসিভিং এন্ডের পাওয়ার ফ্যাক্টরকে ইন্ডিকেট করে। তার মানে এটা হলো আমাদের রিসিভিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর। ওকে, তো আমরা ও সি স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি ভিএস স্কোয়ার, যেহেতু ও সি এর ভ্যালু হলো ভিএস। আর এখান থেকে আমরা ও ডি কে আমরা দুটো পোর্শনে ভাগ করতে পারি, সেটা হলো ও থেকে ই পর্যন্ত একটা, ই থেকে ডি পর্যন্ত একটা। আমরা লিখে ফেলি ও ই প্লাস সরি ই ডি স্কোয়ার প্লাস, এখন সিডি স্কোয়ারকে আমরা এই যে সিডি কে দুটো ভাগে ভাগ করতে পারি, সেটা হলো বিসি প্লাস বিডি, বিসি প্লাস বিডি স্কোয়ার আমরা এভাবে লিখতে পারি। এখন একটা মজার ব্যাপার হলো যে এইখান থেকে আমরা ও থেকে ই পর্যন্ত এটা হলো কি আমাদের ভিআর, এই যে ও থেকে ই পর্যন্ত এটা কি ভিআর কে ইন্ডিকেট করে এখানে। তো আমরা এখানে লিখলাম ভিআর প্লাস ইডি, ই থেকে ডি পর্যন্ত কি, ই থেকে ডি পর্যন্ত হলো আই আর এল। কিন্তু একটা ব্যাপার হলো যে ভি আর, কিন্তু ভি আর এর সাথে কিন্তু আমাদের অ্যাঙ্গেল ছিল ভি আর কস ফাই অফ আর,
আর এখান থেকে যদি আমাদের ইডি তে কোনো অ্যাঙ্গেল কাজ করে না, তার মানে এটা শুধুমাত্র আই আর এল, এটা ফিক্সড। প্লাস এখন বিসি, এই বিসি এর ভিতরে কিন্তু আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেল কাজ করে, তার মানে cos 90 ডিগ্রির ভ্যালু কিন্তু হচ্ছে 1। সুতরাং এটার আমাদের দরকার নেই। আমাদের যেটা দরকার সেটা হলো বি থেকে ডি এর ভিতরে কোনটা কাজ করে। বিডি এর ভিতরে যেটা কাজ করে সেটা হলো ভি আর সাইন ফাই অফ আর। তো বিডি এর অংশটা আমরা আগে লিখে ফেলি। বিডি এর ভিতরে যেটা কাজ করে সেটা হলো ভি আর সাইন ফাই অফ আর প্লাস, এখন বিসি, এই বিসি পোর্শনের ভিতরে আমাদের লসটা শুধুমাত্র আই এক্সেল, আই এক্সেল। এখান থেকে যদি আমরা একটু সরল করি, যোগ বিয়োগ গুণ ভাগ করি, তাহলে আমরা যেটা পাই সেটা হলো ভিএস স্কোয়ার সমান ভি আর, সরি, এখান থেকে আমরা স্কোয়ারের রুটটা তুলেই দিই একবারে। তাহলে আমাদের যেটা পাই সেটা হলো ভি আর কজ আই আর প্লাস আই আর এল, এখানে তো স্কোয়ার ছিল, স্কোয়ার প্লাস এখানে আমরা পাবো ভি আর সাইন আই আর প্লাস আই এক্স এল স্কোয়ার। এই পুরো পোর্শনটার উপরে রুট ওভার আমাদের থেকে যাবে। এটা হলো আমাদের সাপ্লাই ভোল্টেজের ইকুয়েশন। বিভিন্ন শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমাদের এই ইকুয়েশনগুলো প্রমাণ করতে বলতে পারে, এটা এক্সামে আসবে, এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকস। এটা এক্সামে আসে অধিকাংশ ক্ষেত্রে, এটা 2 থেকে 3 মার্কের একটা কোশ্চেন থাকে। শুধু এটা নয়, সাথে আরো কিছু কোশ্চেনের প্রমাণ দিয়ে দেয়, সবটা মিলে একটা সেট তৈরি হয় আর কি। 5 মার্কের অথবা 7 মার্কের একটা সেট পাওয়া যায়। তো আমরা ম্যাথমেটিক্সের আরো কিছু ইকুয়েশন আমরা দেখব যেগুলো আমাদের পরবর্তী ম্যাথে কাজে লাগবে। তার ভিতরে একটা হলো আমাদের ভোল্টেজ রেগুলেশন, ভোল্টেজ রেগুলেশন ভি অফ আর ইজ জি। এটা হলো আমাদের কি, যে সাপ্লাই আমরা যে ভোল্টেজটা পাঠাই আর রিসিভিং এন্ডে আমরা যে ভোল্টেজটা পাই, এ দুটো ভোল্টেজের ভিতরকার রেশিও। তাহলে আমরা ভিএস মাইনাস ভিআর ওভার অফ ভিআর, যেহেতু রেশিও আর একে পার্সেন্টে প্রমাণ করতে হয়, সেহেতু আমাদের 100% এটা কভার করতে হবে। লোড ভোল্টেজ এর ক্ষেত্রে আমরা ভোল্টেজ রেগুলেশনটা ক্যালকুলেট করি। এছাড়া সেন্ডিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর আমাদের কিন্তু ক্যালকুলেট করতে হয়, সেটা হলো cos আই অফ এস। সেটা হলো কি, সেন্ডিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর আমাদের আসলে কি বলে, এখানে যদি আমরা খেয়াল করি ফাই অফ এস, সেটা হলো আমাদের কি, দ্য রেশিও বিটুইন ওডি অ্যান্ড ওসি। এই যে ওডি লাইন এবং ওসি লাইনের ভিতরে কিন্তু পাওয়ার ফ্যাক্টরটা কাজ করে, ফাই অফ এস। তাহলে কস থিটা সমান আমরা জানি কি, ভূমি বাই অতিভুজ। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি ওডি ওভার ওসি। এখন যেহেতু ওডি এর পরিবর্তে আমরা লিখছিলাম এখানে ওডি, ওডি এর পরিবর্তে আমরা লিখছিলাম এই টোটাল টার্মটা। এই যে এখান থেকে যদি আপনারা খেয়াল করেন ওডি স্কোয়ার, সেখান থেকে আমরা ভাঙছিলাম এটা, সেখান থেকে লিখছিলাম এটা, পরে সেখান থেকে আসছে এটা। তাহলে পুরো পোর্শনটা বসে যাবে আমাদের ওডি এর পরিবর্তে, সেটা হলো ভি আর cos আই অফ আর প্লাস আই আর এল। যেহেতু এখানে স্কোয়ার নেই, সেহেতু স্কোয়ারের কোনো টার্ম আসবে না, আর এখান থেকে আমাদের আসবে ওসি। এখন ওসি এর পরিবর্তে আমাদের শুধু কিন্তু এখানে ভিএসটাই কভার করে। সুতরাং এটা একটা ইকুয়েশন, এটা আমাদের সেন্ডিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেশনের ক্ষেত্রে খুবই দরকার হবে। একই সাথে আমাদের লোডে কিছু ডেলিভারি পাওয়ার থাকে, যেটাকে আমরা পিএল বলি, বা লোড পাওয়ার। লোড পাওয়ারটা হলো আমাদের কি, যেহেতু সিঙ্গেল ফেজ শর্ট ট্রান্সমিশন লাইন, আমরা সিঙ্গেল ফেজ অথবা 3 ফেজের ক্ষেত্রে আমরা একই সিস্টেমে বের করব। যদি সেটা 3 ফেজ সিস্টেম থাকে, তাহলে আমরা সেটাকে √3 অথবা 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, যখন যেটা দরকার হয় আর কি। আর যদি সিঙ্গেল ফেজে থাকে, তাহলে সিঙ্গেল ফেজে থাকলো। তো আমরা ইকুয়েশনগুলো সিঙ্গেল ফেজে শিখবো। লোড পাওয়ারের ক্ষেত্রে যে সিঙ্গেল লাইন ট্রান্সমিশন, সেটা আমাদের বলে কি, লোড ভোল্টেজ প্লাস, সরি, লোড ভোল্টেজ ইন্টু লোড কারেন্ট ইন্টু লোডের পাওয়ার ফ্যাক্টর।
ভিআর আইআর কস থিটা। একই সাথে আমাদের লাইনে কিন্তু লস থাকতে পারে, যেটাকে আমরা বলি লাইন লসেস। লসটা আমাদের কি, যেহেতু রেজিস্টিভ পোর্শনের লসটা আমরা ক্যালকুলেট করি, সেহেতু আই স্কোয়ার আর। অনেক ক্ষেত্রে আমাদের ইন্ডাকটিভ পোর্শনের লসটাও যোগ করতে হতে পারে, সেক্ষেত্রে আই স্কোয়ার জেড অথবা আই জেড এরকম বিভিন্ন ফর্মেশনে কিন্তু আমরা ইকুয়েশনগুলো ভেঙে নিই। তো যেহেতু আমরা বেশিরভাগ ক্ষেত্রে রেজিস্টিভ পোর্শনের লসটা ক্যালকুলেট করি, সুতরাং আমরা লাইন লসটাকে রেজিস্টিভ পোর্শনে রেখে দেবো। একসাথে আমাদের কতটুকু পাওয়ারটা সেন্ডিং এন্ড থেকে আমরা পাইছিলাম সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে, পি অফ এস। এখন একটা সোজা জিনিস বোঝো তোমরা, সার্কিটটা হলো এরকম, এটা হলো আমাদের সে লোড রেজিস্ট্যান্স, আর এখান থেকে আছে আমাদের এটা। এখন যদি আমরা এখান থেকে কত ভোল্ট সাপ্লাই দিছিলাম সেটা বের করতে হলে, এখন দেখো এখান থেকে তুমি একটা সাপ্লাই ভোল্টেজ প্রয়োগ করবা, আর এখানে তুমি একটা ভোল্টেজটা পাবা। এখন এই ভোল্টেজটা কি হবে, এখানে তুমি যে ভোল্টেজটা পাও এর সাথে এখানে যে লসটা তোমরা পাবা, সেই লসটা যদি যোগ করো তাহলে তো তোমরা সেন্ডিং এন্ডের ভোল্টেজটা পাবা। বোঝো, অ্যাট লিস্ট তুমি যে ভোল্টেজটা পাও আর সেই ভোল্টেজ পর্যন্ত আসতে যতটুকু পরিমাণ ভোল্টেজ লাইনে লস হয়েছে, দুটো ভোল্টেজে যোগ করলে কিন্তু যে পরিমাণ ভোল্টেজটা পাঠানো হয়েছে তার সমান। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি পি অফ এস সমান পি অফ এল প্লাস লস। অতএব ভি আর আই আর কস আই আর প্লাস আই স্কোয়ার আর এল, এটাই। তো এটা আমরা পাইছি সেন্ডিং পাওয়ার। এখন আমাদের অনেক সময় ট্রান্সমিশন এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে বলবে কোশ্চেনে, সেটা হলো ট্রান্সমিশন এফিসিয়েন্সি আমাদের আউটপুট পাওয়ার বা লোড পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার বা সাপ্লাই পাওয়ার ইন্টু হলো 100%। এখানে যদি ইকুয়েশনগুলো বসিয়ে দেওয়া হয় তাহলে আসে এরকম, ভিআর আইআর কস আইআর ডিভাইডেড বাই ভিআর আইআর কস আইআর প্লাস আই স্কোয়ার আর এল মাল্টিপ্লাই ওভার 100%। তো এই ইকুয়েশনগুলো এগুলো আমরা কোশ্চেনে বহুবার ইউজ করব, বিভিন্ন ম্যাথ সলিউশনের ক্ষেত্রে, প্রমাণের ক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন আননোন প্যারামিটার ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা এগুলো ওয়াইডলি ইউজ করব। কিন্তু এই ইকুয়েশনটা আমরা সচরাচর ইউজ করি না, এই যে এত বড় যে ইকুয়েশনটা এটা সচরাচর ইউজ করি না আমরা। এটার পরিবর্তে আমরা কিছু ছোট প্যারামিটারগুলো ইউজ করি, সেগুলো আমরা পরে দেখব। তো আপাতত এই পর্যন্তই আমাদের শর্ট ট্রান্সমিশন লাইনের যেটা সিম্পল যে একটা ডাইভারজেশন, সে ডাইভারজেশনগুলো এখানে দেখানো হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রকমের আরও ভিডিও দেওয়া হবে, সেখানে আমরা আরও বিস্তারিত বিষয় সম্পর্কে জানতে পারবো। আমাদের পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস কখনোই সহজ নয়, তবে আমাদেরকে এটা প্র্যাকটিসের দ্বারা সহজে পরিণত করতে হবে, কারণ ভয় পেলে ভয় আরও পেয়ে বসে। সবাই সুস্থ থাকবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।